আমি ২০০৭ সালে টেলিকম রেগুলেটরি কমিশনে যাই। তবে এটা ঠিক যে ২০০৭ সালে টেলিকম রেগুলেটরি কমিশনে যাবার পরে অনেকগুলো চমৎকার ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা যে আমি যখন বিটিআরসিতে জয়েন করি তার সেই মাসেই আমার সাথে এসে জয়েন করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বেশ কয়েকটা আ দল এবং তার মধ্যে যিনি যার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং উনি হচ্ছেন গিয়ে পরে ইন্ডাস্ট্রিতে উনি সুইচ করে উনি তারপরে সোশ্যাল মিডিয়া এরকম বেশ কয়েকটা প্ল্যাটফর্মে জয়েন করে তখন উনি আমাকে আসলে একটা বই দিয়েছিলেন সেই বইটা হচ্ছে গিয়ে টেলিকম রেগুলেটরি হ্যান্ডবুক এবং টেলিকম রেগুলেটরি হ্যান্ডবুকটা তখন হচ্ছে কি ইনফোডেভের ছিল এবং ইনফোডেভ একটা কাইন্ড অফ লাইক একটা কনসাল্টিং কোম্পানি এবং যাকে পরে আমি দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের কাছ থেকে ওই জিনিসটা আসলে নিয়ে নেয় তো সেই ইনফোডেভের টেলিকম রেগুলেটরি হ্যান্ডবুক দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি গিভেন মি অল দ্য এক্সপোজার টু ওয়াই রেগুলেশন ইজ নিডেড তো একটা জায়গায় আসলে আমি বুঝতে পেরেছি যে আসলে যেটা আমি সিঙ্গাপুরের রেগুলেটরি কোর্স এবং থাইল্যান্ডের রেগুলেটরি কোর্স এবং আরও অন্যান্য অনেক জায়গায় রেগুলেটরি কোর্সে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি যে রেগুলেশন ইজ জাস্ট লাইক এয়ার রেগুলেশন ইজ জাস্ট লাইক এয়ার মানে আমার আশেপাশে হচ্ছে গিয়ে বাতাসটা আছে অ্যান্ড আই উইল নট ফিল ইট যে রেগুলেশন হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক এয়ার এবং আমি এটা ফিল করি না কিন্তু যদি রেগুলেশন না থাকে তখনই কিন্তু আই উড ফিল যে দ্যার ইজ এ অ্যাবসেন্স অফ রেগুলেশন মানে যখন রেগুলেশন থাকবে অ্যান্ড দ্য রেগুলেশন ইজ প্রপারলি ইন প্লেস তখন কিন্তু কেউ রেগুলেটরের নাম জানবে না রেগুলেটরের নাম মিডিয়াতে দেখবে না রেগুলেটরের নাম কোথাও দেখবে না তার হচ্ছে গিয়ে রেগুলেটরি ইজ প্রপার রেগুলেটরি ইজ ইন প্লেস অ্যান্ড নোবডি ইজ টকিং অ্যাবাউট ইট ইটস জাস্ট লাইক এ thankless job যে regulation is there and regulation is working perfectly fine but nobody is talking about it that means everything is running perfectly just like air we don't talk about it we don't even say thankful words to air being around us we don't say those things but the air is there that means we are alive at the same time when the regulation is there we will not and we don't talk about it but the absence of regulation will talk about the how beautiful the regulation was তো আসলে সেখানেই কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি যে একটা দেশের রেগুলেশন যেই স্টেজে আসলে যেই বিভিন্ন ফোল্ডে আসলে আমরা দেখেছি তো ওই জন্য সেই রেগুলেটরি হ্যান্ডবুক থেকে কিন্তু আস্তে আস্তে আমি মনে করি যে আমি আসলে আমাকেও আপগ্রেড করেছি এবং আস্তে আস্তে আমি দেখেছি যে কীভাবে আসলে গ্লোবালি রেগুলেশনটা নিয়ে এখন ওয়ার্কআউট হচ্ছে এবং সেখানে ডিজিটাল রেগুলেশন প্ল্যাটফর্ম কারণ ডিজিটাল রেগুলেশন প্ল্যাটফর্মের পেছনে একটাই কারণ যে আগে ধরা যাক আমি একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি ছিলাম কিন্তু এখন আই এম এ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার তার হচ্ছে কি আমি যেই সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটা আর সনাতন সার্ভিস নেই সেই সনাতন টেলিকম সার্ভিস নেই নাও আই হ্যাভ বিকাম এ ডিজিটাল সার্ভিস প্রোভাইডার এবং ডিজিটাল সার্ভিস প্রোভাইডার নিয়ে আসলে বেশ কয়েকটা বই আমি আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম যে কীভাবে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার আসলে এবং তাদের জন্য কী ধরনের রেগুলেশন তাদের জন্য কী ধরনের প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেটা নিয়ে কিন্তু ওই জায়গাটাতে বলা হয় তো এই জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই ডিজিটাল রেগুলেশন যে প্ল্যাটফর্মটা আছে সেই রেগুলেশন প্ল্যাটফর্মে কিন্তু দে টকড অ্যাবাউট মেনি থিংস এবং সেখানে ন্যাশনাল ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজির কথা বলে অ্যান্ড হাউ শুড উই ম্যাপ দ্যাট টু দ্য ডিজিটাল জার্নি মানে কান্ট্রি যে ডিজিটাল জার্নি এখন দারাজ এসছে তার হচ্ছে দারাজের মতো প্ল্যাটফর্ম এসছে তারপর হচ্ছে কি আরও অন্যান্য অনেক প্ল্যাটফর্ম হইচই এসছে তারপর হচ্ছে কি নেটফ্লিক্স এসছে তারপর হচ্ছে there are many other things that we cannot regulate with the older understanding
the way we have actually regulated. So same thing, regulatory governance এবং independence, which is like, of course রেগুলেটরকে ইন্ডিপেন্ডেন্স আনতে হবে। তারপর হচ্ছে গিয়ে রেগুলেটরি স্ট্রাকচারটা কীভাবে আসবে, এবং রেগুলেটরি স্ট্রাকচারে পরে আসলে ডিসিশন মেকিং এবং এনফোর্সমেন্ট ইন এ মাল্টি স্টেক হোল্ডার এনভায়রনমেন্ট। যে আমি একটা জিনিস ডিসাইড করলাম এবং সেটাকে তো সরাসরি এনফোর্স করা আগে সেই মাল্টি স্টেক হোল্ডার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টটাকে আমরা কীভাবে সলভ করবো, হাউ ডু উই টক অ্যাবাউট ইট অ্যান্ড হাউ ডু উই কনসাল্ট ইট অ্যান্ড দেন হাউ ডু ইউ গেট দ্য আউটকাম উইচ ইজ লাইক দ্য গোল ওরিয়েন্টেড। লাইক আমি যদি চাই একটা দেশের জন্য যে ধরা যাক আমরা পুরো বাংলাদেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে চাই একদম কোনায় সব জায়গায়, তো সেখানে আমাকে যদি সব জায়গায় যদি ইন্টারনেট দিতে হয় এবং সেটার জন্য যদি আমাকে একটা রেট স্টাবলিশ করতে হয়, আমি আসলে কখনোই রিটেল রেট নিয়ে কখনোই আমি চাই না এই জায়গাটাতে কথা বলতে। বাট উই ক্যান টক অ্যাবাউট দ্য হোলসেল রেট, কীভাবে হোলসেল রেটটাকে আসলে আমরা ম্যানেজ করতে পারি। তো আমি সেই জন্য বলছি যে এই জায়গাটাতে আসলে আমাদের গোল ওরিয়েন্টেড রেগুলেশন নিয়ে আমি আসলে সামনে কথা বলবো। তারপর হচ্ছে গিয়ে রেগুলেটরি স্যান্ডবক্স, যে বিফোর আই ডু দ্য মানে আন্ডারস্ট্যান্ডিং আমি একটা স্যান্ডবক্সের মধ্যে কি এটা নিয়ে কাজ করতে পারি কি না। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টরগুলোকে আমরা কিভাবে রেগুলেট করব এবং সেটার জন্য ইনোভেশনটা কীভাবে আসবে সেটা নিয়েও কিন্তু আমাদের কথাবার্তা বলতে হবে। তারপর হচ্ছে কি কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, দিস ইজ দ্য ফার্স্ট থিং ফর বাংলাদেশ। যে কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে যদি আমরা চাই এবং সেটা ডিজিটাল ট্রান্সফরমেশন যদি চাই, তাহলে আমার একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ লাগবে উইথ অল দ্য ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার। এবং সেখানে যেটা আমি আগেও বলেছি, রেগুলেটরি ইন্ডিপেন্ডেন্সটা আসলে কীভাবে আসবে এবং সেটাকে কীভাবে মেনটেন করতে হবে। যে একটা রেগুলেটর আগে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট থেকে তার এটা সরে গেছে, আবার তাকে কীভাবে ওটাকে মেনটেন করতে হবে সেটা নিয়েও কিন্তু বেশ কিছু ধারণা এখানে আছে। ক্রস বর্ডার কোলাবোরেশন, দিস ইজ মাস্ট বিকজ অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার আমি নিজে দেখছি যে আমাকে শুধু দেশের ভেতরে কিন্তু আমাকে কোলাবোরেট করতে হচ্ছে না, আমার দেশের বাইরে প্রচুর জায়গায় কিন্তু কোলাবোরেট করতে হচ্ছে। এবং সেই জায়গাটাতে আসলে ডিজিটাল এনভায়রনমেন্টে এই ক্রস বর্ডার কোলাবোরেশনটা কীভাবে হবে, পার্শ্ববর্তী দেশের সাথে কোলাবোরেশনটা কীভাবে হবে, তো সেরকম অনেক ধরনের ব্যাপারগুলো আছে এবং এখানে অনেক ধরনের কেস স্টাডি আছে। তবে আমি যেটাকে বিশ্বাস করি যে কোনো রেগুলেটর তাদেরকে G1 to G5 এবং এই যে G1 to G5 যে জেনারেশন, যে আসলে এই রেগুলেটরি জেনারেশনটা আমাকে বুঝতে হবে যে G1টা কী আর G5টা কী, এবং G5-এ আমি যদি যাই তার জন্য কী ধরনের আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এবং সেখানে আমরা বারবার বলছি যে রেগুলেশন ইজ চেঞ্জিং অ্যাজ ডিজিটাল মার্কেটস ম্যাচিউর, মানে মার্কেটটা কিন্তু ডিজিটাল মার্কেটটা কিন্তু ম্যাচিউর হচ্ছে। ডিজিটাল মার্কেটটা ম্যাচিউর হলে তার হচ্ছে রেগুলেশন হ্যাজ টু চেঞ্জ, এবং এক্সিস্টিং ম্যাট্রিক্স ডু নট টেল দ্য হোল স্টোরি, উইচ ইজ ট্রু। এক্সিস্টিং ম্যাট্রিক্স কখনোই will not give you the whole picture because the digital market has already evolved, এবং বাংলাদেশে তো আরও চমৎকারভাবে ইভলভ হচ্ছে। হাই লেভেল পলিসি ডিজাইন প্রিন্সিপাল থাকতে হবে, এবং এটা কিন্তু আসলে আমি নিজেও বিশ্বাস করি। এবং কোলাবোরেশন এবং সেক্টর মাল্টি সেক্টর রেগুলেশন ফিচার্স এটাও কিন্তু আমরা আসলে দেখি। তবে এটা ঠিক যে সব কিছুর মধ্যে কিন্তু বেঞ্চমার্ক ইজ অলসো এ প্রায়োরিটি, যে আমাদের যে কোনো রেগুলেশনের বেঞ্চমার্কটা কিন্তু আমাকে জানতে হবে। সো এরকমভাবে আসলে আমরা অনেক কিছুই করি। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি যেটাকে আমরা বলছি যে স্টোরি বাহাইন্ড, যে আসলে যেটাকে আমি G1, G2, G3, G4, G5 যেটাকে আসলে আমরা আগে আমি এরপরে আলাপ করে নেব। বাট যে জিনিসটা আমি মনে করি যে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো নিয়ে আলাপ করব, যে কীভাবে ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে আমাদের would be a game changer. At the same time, wheel of collaboration, মানে কীভাবে
মানে জাস্ট regulation is one of the piece, but also we need to have partnership, we need to have collaborate, we need to facilitate. We need to facilitate, and also we need to consult and communicate. That means only a small piece is the regulation, and rest four is partnership, collaboration, facilitation, consult, and communication. This is one of the things that we need to be able to solve. And then there are other things that we can do. And G4 জিভুলেশন আমরা আসলে দেখেছি যে G4 কিন্তু আমরা এখনো যাইনি। আমরা হয়তো বা কিছুটা অংশে G4 G3 মধ্যে আছি, দ্যাট উই হ্যাভ টু ডিসাইড। সো আমাদেরকে G5 আসতে হবে। G5 মানে হচ্ছে গিয়ে একদম লুসিড ফ্লুইড রেগুলেশন, যেই রেগুলেশনে হার্ড হ্যান্ডেড না, লাইট হ্যান্ডেড অ্যাপ্রোচে আমাদেরকে যেতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে রেগুলেটরি যে থিঙ্কিং সাইকেলটা আছে, রেগুলেটরি থিঙ্কিং সাইকেলটাও কিন্তু উই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড what are the question, and then we need to understand that what we are trying to do, and then we need to have the reflection, we need to explore and design. Of course, we have to design the regulatory landscape. And of course, what is the ingredient of outcome-based collaboration? Outcome-based. We have to work on outcome-based regulation, because without the outcome-based regulation, nothing really matters. So আমার কাছে মনে হয় যে এই ধরনের G5 অ্যাক্সেলারেটর এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আসলে আমরা আরও কোলাবোরেটিভ অ্যাপ্রোচে যেতে পারি।